স্বাগত জানাচ্ছি আর সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমরা প্রায় 2 মাস পর আমাদের প্রথম অনলাইন ক্লাসে হাজির হয়েছি। সো আজকের ক্লাসে আমরা মূলত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার অর্থাৎ তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স সম্পর্কে আলোচনা করব। তো আমার মনে হয়েছিল যে অনেকে সাজেস্ট করেছিল যে ফিজিক্সের প্রথম পত্রের কিছু অধ্যায় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বা আলোচনা করার জন্য আমার যেটা মনে হয়েছিল যে তাপগতিবিদ্যা সম্পর্কে আলোচনা করা। তো আজকে শুরুতে আমি তাপগতিবিদ্যা সম্পর্কে আলোচনায় আসছি। তো অবশ্যই চেষ্টা করব সবাই বেসিক থেকে জিনিসগুলা ক্লিয়ার করার জন্য, যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট আর বিভিন্ন এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে আর এই চ্যাপ্টার থেকে প্রায় স্টুডেন্টরা যে জিনিসগুলো ভুল করে বা প্রত্যেকটা খুব কমন জিনিস আমাদের অনেক সময় ভুল হয়, তো সেই জিনিসগুলো আলোচনা করব। তো শুরুতে কাজ করতে হবে, তোমরা যারা ক্লাসটা করছো আর সবাই আমাদের চ্যানেল দ্য ইউনিভার্সিটি এক্সপ্রেসটা সাবস্ক্রাইব করো আর সাথে সাথে তোমার ফেসবুক পেজের মধ্যে আমাদের এই চ্যানেলটি শেয়ার করে তোমার বন্ধুদের ইনভাইট করে দাও। তো শুরুতে আমি কতগুলো টপিক সম্পর্কে আলোচনা করছি, শর্ট টপিক গুলো মেনশন করে দিচ্ছিলাম, আমাদের থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স এর শুরুতে যে সব বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, প্রথমত তাপ কি, তাপমাত্রা কি, তারপর তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রা পরিমাপের মূলনীতি, সিস্টেম, তাপগতীয় সিস্টেম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, টপিক গুলো নিয়ে আলোচনা করব। আর এই টপিকের বাইরেও কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন গুলো সম্পর্কেও আমরা আলোকপাত করার চেষ্টা করব। শুরুতে বিভিন্ন ফর্মুলা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমতাপ প্রক্রিয়া, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার অনেকগুলো ফর্মুলা আছে, যেমন অনেকগুলো ডেরিভেশন আছে। সো ডেরিভেশন গুলো এখানে আমরা আলোচনা করব না, ডেরিভেশন গুলা তোমরা বই থেকে দেখে নিবা। আমরা জাস্ট ফর্মুলা গুলা মেনটেন করে কিভাবে ম্যাথমেটিক্স সলভ করতে হয় আর সেই ম্যাথগুলা কিভাবে তুমি মনে রাখবা, সূত্রগুলা মনে রাখবা, আর ম্যাথের অ্যাপ্লাইড গুলা কোন কোন ক্ষেত্রে করবা, কিভাবে অ্যাপ্লাই করবা, ওগুলো সম্পর্কে জাস্ট আলোচনা করব। এর বাইরে আমরা অন্যান্য বা ব্রিফলি ডিসকাস করব না। তো আসি শুরুতে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে তাপ আর তাপমাত্রাটা কি। শুরুতে আমরা তাপগতিবিদ্যাকে যদি ভাঙি, প্রথমত আসছে আমাদের তাপ গতিবিদ্যা। তো প্রথম অংশটা আমরা তাপ সম্পর্কে একটু আলোচনায় যাব। আসলে তাপটা কি আমরা সবাই জানি যে কমন থেকে প্রায় খুব লো লেভেল থেকে আমরা শিখে আসছি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। তো তাপটা আসলে এক প্রকার যেহেতু শক্তি, সেহেতু আমরা জানি যে শক্তি সবসময় কি হতে পারে, রূপান্তরিত হতে পারে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। যেমন তুমি যদি তোমার ঘরের সুইচ যদি অন করো, তাহলে দেখবা তোমার ইলেকট্রিসিটিটা অন হচ্ছে, তাহলে এখানে বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। ঠিক একইভাবেও তাপ শক্তিকে ব্যবহার করে যান্ত্রিক শক্তি বা অন্যান্য শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি ইজিলি। তো এরপর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাটা কি? তো তাপমাত্রাটা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যেটা মেনশন করবে যে কোন একটা বস্তু কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, অর্থাৎ কোন একটা বস্তুকে তাপের সংস্পর্শে আনলে বস্তুটা কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে সেটা ইন্ডিকেট করে, সেটাকে বলে তাপমাত্রা। তাহলে এখন তাপমাত্রাটা কোন দিকে প্রয়োগ হবে? আমরা সবাই পানি অর্থাৎ তাপমাত্রাকে দুইটা পানির ট্যাঙ্কের সাথে তুলনা করা যায়। যেমন যদি একটা চিন্তা করি যে দুইটা ট্যাঙ্ক, একটা পানি ভর্তি আর একটাতে পানি নেই, সো এদের দুইটার মধ্যে যদি আমি একটা পাইপের সাহায্যে সুইচটা অন করে দিই, তাহলে কি হবে? প্রথম ট্যাঙ্ক থেকে দ্বিতীয় ট্যাঙ্কের মধ্যে পানি ফ্লোয়িং হবে। তো কতক্ষণ ধরে ফ্লোয়িং হবে? যতক্ষণ না দুইটা পানির পরিমাণ সমান হয় ততক্ষণ ধরে পানি যেতে থাকবে। ঠিক একইভাবেও তাপমাত্রার ক্ষেত্রেও সেম, যে এখানের মধ্যে তোমার দুইটা ভিন্ন তাপমাত্রা যদি তুমি বস্তু রাখো, একটা হচ্ছে 100 কেলভিন আর একটা হচ্ছে 50 কেলভিন। সো
তুমি ইজিলি এ থেকে বি তে কোন দিকে তাপমাত্রাটা ফ্লোয়িং হবে ইজিলি বুঝতে পারছো যে এ থেকে বি এর দিকে তাপমাত্রা ফ্লোয়িং হবে। তাহলে এখন তাপমাত্রাটা নির্ভর করবে আমাদের তাপের উপর নির্ভর করবে না। জিনিসটা কোন একটা বস্তু থেকে কোন বস্তুতে তাপের সঞ্চালিত হবে সেটা নির্ভর করবে তার তাপমাত্রার উপর। আমরা জানি স্বাভাবিক অবস্থায় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়। তাহলে অনেক সময় নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতেও তাপ প্রবাহিত হতে পারে, যেমন আমরা সেটা রেফ্রিজারেটর দেখি। সেটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ব্যাপার, সেটা বাইরে থেকে কোনো একটা কাজ করতে হচ্ছে, সেটা আমরা পরে আলোচনা করব। আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে ন্যাচারালি যে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। তবে যদি আমরা ধরে নিই যে এখানের মধ্যে 100 জুল তাপমাত্রা আছে, এখানে 50 জুল তাপমাত্রা আছে, তো তাপ কোন দিকে প্রবাহিত হবে? তো সবাই স্বাভাবিকভাবে এটাই আনসার করবে যে এ থেকে বি এর দিকে। এটা হচ্ছে মোস্ট কমন একটা রং আনসার, কারণ আমাদের তাপমাত্রাটা নির্ভর করবে, অর্থাৎ তাপ কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ভর করবে তাপমাত্রার উপর, নট তাপের উপর। কারণ আমার এখানে 100 জুল তাপ আছে, বাট আমাদের এখানে তাপমাত্রাটা কত সেটা মেনশন করে নেই। কারণ তাপ হয়তো এখানেও তাপমাত্রা বেশি হতে পারে, এটাতেও বেশি হতে পারে। তাহলে অবশ্যই বুঝতে হবে যে তাপমাত্রা সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। তো সেটা কোনো উৎসের উপর নির্ভর করবে না, বা সেটা কোনো তাপের উপর নির্ভর করবে না। তাহলে আমাদের অবশ্যই জিনিসটা মনে রাখা দরকার। তো আমরা এতক্ষণ ধরে তাপ আর তাপমাত্রা সম্পর্কে জানলাম। তো আমরা জানি কোন একটা বস্তুতে তাপ দিলে সেটার তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রার সাথে বস্তুর তাপমাত্রিক ধর্মের পরিবর্তন হয়। এখন আসি তাপমাত্রিক ধর্মটা কি। আমরা জানি তাপমাত্রার পরিবর্তনে অনেক বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়। যেমন একটা লোহাকে যদি আমি তাপ দিই, তাহলে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা সামান্য কিছু তাপ দিলে লোহার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। তাহলে তাপমাত্রার পরিবর্তনে যেসব পদার্থগুলা পরিবর্তিত হয়, আর এই পরিবর্তন লক্ষ্য করে আমরা সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি, সেটাকে বলা হয় বস্তুর তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক পদার্থগুলা কি? যেগুলো তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়, অর্থাৎ যেসব পদার্থগুলো তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। যেমন লোহার আমরা ধরে নিচ্ছি যে স্বাভাবিক তাপমাত্রায় আছে, এই তাপমাত্রা আমি যদি সামান্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে কিছু কিছু দৈর্ঘ্য বাড়বে, তাহলে এর দৈর্ঘ্যটা বাড়লো, তাহলে এটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। একইভাবে আমরা অনেকে জানি যে মোস্ট একটা কমন জিনিস যে আমাদের শরীরে যখন তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ আমরা যখন জ্বর অনুভব করি, তখন আমরা থার্মোমিটার দিয়ে আমাদের জ্বরের পরিমাপটা করি। কিভাবে? থার্মোমিটারের মধ্যে যে পারদের দৈর্ঘ্য, অর্থাৎ যে পারদটা ইউজ করা হচ্ছে, সেই পারদটা তাপমাত্রার পরিবর্তনে তার দৈর্ঘ্য পরিবর্তিত হয়। তাই এখানে পারদ একটা তাপমাত্রিক পদার্থ। তাহলে আমরা বুঝি যে আসলে পারদের দৈর্ঘ্যের পরিবর্তনে আমরা তাপমাত্রাটা যে পরিবর্তন হয়েছে ওটা বুঝতে পারি। তাহলে পারদ হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ। একইভাবে রোদ, যেমন অতিরিক্ত গরমে যখন কারেন্ট কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লোয়িং হয়, তখন তাদের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, যার কারণে অর্থাৎ কারেন্ট ফ্লোয়িং এর মধ্যে অনেকটা সমস্যা হয়, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কারেন্টের রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তাহলে এগুলো হচ্ছে সবগুলা তাপমাত্রিক পদার্থ। অর্থাৎ এক কথায় আমাদের বুঝতে হবে যেগুলা তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে, যেসব পদার্থগুলো তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় তাপমাত্রিক পদার্থ, আর বস্তুর এই ধর্মটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। এখন আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা নির্ণয় করা। তো তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা সাধারণত তাপমাত্রার স্কেল ব্যবহার করি। তো আমাদের অনেকগুলো পদ্ধতি আছে তাপমাত্রা পরিমাপের জন্য। তাদের মোস্ট কমন সেটা হচ্ছে স্থিরাঙ্ক পদ্ধতি। অর্থাৎ আমরা দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা কিভাবে নির্ণয় করে সে টপিকটা সম্পর্কে জানবো। তো
আসি দুই স্থির বিন্দু অর্থাৎ স্থির বিন্দুটা কি আমরা জানি যে তাপমাত্রা নির্ণয়ের জন্য আমাদের দুইটা বিন্দুকে স্থির করে নিতে হয়, একটা হচ্ছে বয়েল পয়েন্ট আর একটা হচ্ছে স্টিম পয়েন্ট। তো এখন আসি বয়েল পয়েন্টটা বা নিম্ন স্থির বিন্দুটা কি। আমরা জানি যে তাপমাত্রায় কোনো বস্তু অর্থাৎ গলতে শুরু করে, অর্থাৎ বরফ গলে পানিতে পরিণত হয়, তাকে বলা হয় বরফ বিন্দু, বা সেটাকে অন্য কথায় বলে বয়েল পয়েন্ট বা নিম্ন স্থির বিন্দু। আর ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্ফুটনাঙ্কটা কি, যে তাপমাত্রায় কোনো পানি ফুটে সেটা ফুটতে শুরু করে অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটাকে বাষ্পে পরিণত হয়, সেটাকে বলা হয় স্টিম পয়েন্ট বা স্টিম বিন্দু। তো এখন আসি যে স্থির বিন্দু পদ্ধতিতে আমরা কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারি। এখন আমাদের এখানের মধ্যে দুইটা ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকবে, একটা হচ্ছে বয়েল পয়েন্ট বা বয়েল টেম্পারেচার, আর এটা হচ্ছে স্টিম টেম্পারেচার। এখন আমরা একটা ভিন্ন তাপমাত্রা এটা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধরে নিচ্ছি 3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা জানি না। সো এই অজানা তাপমাত্রাটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে নির্ণয় করব। সো আমরা জানি যে আমাদের তাপমাত্রা নির্ণয় করার জন্য অনেকগুলো স্কেল আছে, তাপীয় স্কেল, সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। তো প্রত্যেকটার মধ্যে দুইটা স্থির বিন্দু আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু আর একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। আর প্রত্যেকটার ক্ষেত্রে একটা মৌলিক ব্যবধান আছে, যেমন আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখব যে তাদের ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দু হচ্ছে 273 কেলভিন আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 373 কেলভিন। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্নটা হচ্ছে 25 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্বটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এই তিনটা স্কেলের ক্ষেত্রে দেখবো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধান হচ্ছে 100, আমরা ঊর্ধ্ব স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু বিয়োগ দিয়ে দাও। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে হবে 180 আর কেলভিন স্কেলের ক্ষেত্রে হবে 100। তাহলে এখন আমরা একটা দৈর্ঘ্য নিই, যেমন লোহা, এটা হচ্ছে x, এটা দৈর্ঘ্য। তো এটাকে যখন আমরা বয়েল পয়েন্টে প্রবেশ করাবো তখন এটা লেন্থটা শো করবে, যে লেন্থটা হবে সেটা হচ্ছে x আইস, এটা ধরে নিই আইস পয়েন্ট, তাকে আইস পয়েন্ট হিসাব করি। তাহলে আইস পয়েন্ট হিসাব করলে কি হয়, এটাকে যখন দৈর্ঘ্যটাকে, লোহার দৈর্ঘ্যটাকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আইস পয়েন্টে প্রবেশ করাবো, তাহলে এই দৈর্ঘ্যটা যেটা শো করবে সেটা হচ্ছে x আইস। আবার যখন এটাকে স্টিম পয়েন্ট স্টিম টেম্পারেচারের মধ্যে প্রবেশ করাবো তখন সেটা দৈর্ঘ্য শো করবে x স্টিম। আর 3 ডিগ্রির মধ্যে যখন প্রবেশ করাবো তখন সেটা শো করবে x থিটা। তাহলে এখন আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রিক ধর্মে সমানুপাতিক, অর্থাৎ আমাদের তাপমাত্রা যদি আমি পরিবর্তন করি তাহলে অবশ্যই তাপমাত্রিক ধর্মের পরিবর্তন হবে। তাহলে এখন তাপমাত্রিক ধর্ম কতটুকু পরিবর্তন হবে সেটা আমরা কিভাবে ডিপেন্ড করবে, যেমন আমাদের সেটা হবে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্ট্রিম minus theta ice equals to x minus x ice x steam minus x ice। তাহলে এখন আমরা যে তাপমাত্রাগুলো পরিবর্তন করছি সেই তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন হয়েছে। তাহলে এখন আমরা obviously জানি যে থিটা স্টিম মাইনাস থিটা আইস এটা হচ্ছে একটা স্কেলের মৌলিক ব্যবধান, বা এটাকে আমরা সরাসরি লিখে দিতে পারি যে theta minus theta ice divided by n equals to x minus x ice x steam minus x ice। তাহলে এখান থেকে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা হচ্ছে theta minus theta ice divided by n equals to
আমরা একসাথে লিখে ফেলি। একসাথে লিখলে আমাদের আসে যে x - xs x স্ট্রিং xs ইনটু n। তাহলে আমরা এভাবে কিন্তু আমরা দুই স্থিরবিন্দু পদ্ধতিতে, এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে থিটা থিটা হচ্ছে যে তাপমাত্রাটা আমরা নির্ণয় করতে যাচ্ছি সেই তাপমাত্রাটা, আর থিটা আইসটা হচ্ছে এখানে তার আইস পয়েন্ট, তার নিম্ন স্থিরবিন্দু, আর থিটা এখানে x হচ্ছে যে তাপমাত্রায় ওই তাপমাত্রায় দৈর্ঘ্য, আর x আইস হচ্ছে যে অর্থাৎ আইস পয়েন্টে ওই দৈর্ঘ্যটা কত হবে, আর স্টিম পয়েন্টে ওই দৈর্ঘ্যটা x স্টিম। আর মৌলিক ব্যবধান যে স্কেলে আমরা নির্ণয় করতে যাচ্ছি সেই স্কেলে মৌলিক ব্যবধান আমরা ওখানে লিখে দিলে দেন ম্যাথটা ইজিলি হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা তাপমাত্রা নির্ণয় করার জন্য যে স্থিরবিন্দু পদ্ধতি সে টপিকটা সম্পর্কে জেনেছি, আর এই টপিকটা ব্যবহার করে আমরা একটা খুব নরমাল একটা ম্যাথ সলভ করব। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে একটা নির্দিষ্ট রোধ থার্মোমিটারে রোধ বরফ বিন্দু ও স্টিম বিন্দু যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম। তাহলে কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় 6.1 ওহম। তাহলে তরলের তাপমাত্রাটা নির্ণয় করো। তাহলে আমরা ইজিলি যে আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ইজিলি আমরা ইউজ করতে পারি। যে আমাদের ফর্মুলাটার মধ্যে প্রথমত আমাদের ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কি দেওয়া আছে সেটা আগে আমাদের লিখে ফেলতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা যদি লিখি, তারপর আমরা ইজিলি কোন ফর্মুলায় পড়বে বা কোন সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো ম্যাথটা, সেটা ইজিলি আমাদের মনে করা সহজ হবে। সো আমাদের এখানের মধ্যে কি কি দেওয়া আছে, বরফ বিন্দু আর স্টিম বিন্দু। তাহলে বরফ বিন্দুটা হচ্ছে অর্থাৎ x ice equals to 4.5 ohm আর x steam এর মানটা দেওয়া হচ্ছে 9.5 ohm। আর কোন তরলে স্থাপন করলে রোধ 6.1 ওহম। তাহলে আমাদের যে তাপমাত্রাটা অর্থাৎ x এর মানটা equals to আমাদের 6.1 ওহম। আচ্ছা, আমরা এখানের মধ্যে আমাদের অনেকগুলো সূত্রের মধ্যে ইউজ করা হয়েছে যে যে ভাইয়া প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে যদি x এর পরিবর্তে অন্য কিছু, হ্যাঁ সমস্যা নাই, x এর পরিবর্তে তুমি রেজিস্ট্যান্স হলে r লিখতে পারো, তারপর লেন্থ হলে r লিখতে পারো, তার যে টার্ম সেটা ইউজ করতে পারো। তো আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মূল সূত্রটা আমাদের মূল ফর্মুলাটা মেনশন করার জন্য আমরা ফর্মুলাটা নিয়ে আসছি। তাহলে আমাদের এখানে বের করতে হবে অর্থাৎ যে তাপমাত্রাটা এটা 6.1 ওহমস হয়, সেই তাপমাত্রাটা কত সেটা আমরা নির্ণয় করব। সো যেহেতু আমরা তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে নিব, তো সেলসিয়াস স্কেলে যেহেতু নিব সেহেতু আমাদের মৌলিক ব্যবধান হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা ইজিলি ম্যাথটা করে ফেলি। এটা ইকুয়ালস টু x minus x size x steam minus x size into n। তাহলে আমাদের x এর মানটা হচ্ছে 6.1 মাইনাস x size এর মানটা হবে 4.5। একইভাবে 9.5 minus 4.5 into 100। তো আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলি। 6.1 থেকে 4.5 গেলে 1.6 divided by 5 into 100। তাহলে 160 কে 5 দিয়ে ভাগ করি। তাহলে 160 কে আমাদের 5 দিয়ে ভাগ করলে এটা আসে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের টেম্পারেচার আমাদের রোদের মানটা 6.1 ওহম হবে। এটা একটা সিম্পল একটা ম্যাটার, আর তোমরা চাইলে বারবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। তো সিস্টেম হচ্ছে পরীক্ষাগার, এমন একটা পরীক্ষাগার যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এটা এমন একটা অংশ যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তো সিস্টেম অনেক ধরনের হয়ে থাকে, যেমন ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে তিন ধরনের। এটা হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। তাহলে এখন আমাদের
ওপেন সিস্টেমটা কি, ক্লোজ সিস্টেমটা কি, বা আইসোলেটেড সিস্টেমটা কি, এগুলো সম্পর্কে জানবো। তো প্রথমত এর আগে বাংলা মিনিং গুলো বলে রাখি যে ওপেন সিস্টেম মানে হচ্ছে একটা খোলা, আর ক্লোজটা হচ্ছে বদ্ধ, আর আইসোলেটেডটা হচ্ছে বিচ্ছিন্ন। তো প্রথমত ওপেন সিস্টেমটা কি রকম, যেমন আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ পানি নিছি, কিছু পরিমাণ পানি নিলে এখন আমি যদি বাইরে থেকে কোনো একটা উৎস থেকে যদি এটিকে হিট করি তাহলে কি হবে, দেখা যাবে হিটটা এটাতে ট্রান্সফার হবে। হিট ট্রান্সফার হওয়া মানে কি, এখানে এনার্জি ট্রান্সফার হওয়া। একইভাবে আমি চাইলে বাইরে থেকে কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করতে পারি, আবার চাইলে একটা চামচ দিয়ে পানিগুলো নিয়েও ফেলতে পারি। তাহলে এখানের মধ্যে দেখা যাচ্ছে কি আমি বাইরে থেকে পানি অ্যাড করতে পারতেছি, তারপর শক্তিও অ্যাড করতে পারতেছি, আবার চাইলে পানিটা একটা চামচ দিয়ে নিয়েও ফেলতে পারি, আবার তাপটাকে সরাই ফেলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সিস্টেমটা পরিবেশের সাথে তার শক্তি আর ভর দুটাই বিনিময় করতে পারে, সেটাকে বলা হয় ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম। তো যেটা পরিবেশের সাথে উভয় বিনিময় করতে পারে, ভর আর শক্তি উভয় বিনিময় করতে পারে, সেটাকে বলা হয় ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম। এরপরে আমি যদি এখানে একটা পিস্টন দিয়ে যদি এটাকে আটকে দিই, তাহলে পিস্টন দিয়ে আটকে দিলে কি হবে, সে অর্থাৎ বাইরে থেকে কোনো প্রকার ভর বিনিময় করতে পারবে না, বাইরে থেকে কোনো প্রকার ভর বিনিময় করতে পারবে না, কিন্তু অবভিয়াসলি এর মধ্যে শক্তিটাও বিনিময় করতে পারবে, অর্থাৎ শক্তিটা তখনও কিন্তু ট্রান্সফার হতে পারবে, বাট কোনো প্রকার ভর বিনিময় করতে পারবে না, কারণ আমি এখানে পিস্টন দিয়ে আটকে দিয়েছি, যার ফলে এখান থেকে ভর দেওয়ার সুযোগ নেই, বের করার সুযোগ নেই। তাহলে সেটাকে বলা হয় বদ্ধ সিস্টেম বা বন্ধ সিস্টেম, বা এটাকে ক্লোজ সিস্টেম বলা হয়। এরপর হচ্ছে যদি আমি সিস্টেমটাকে এভাবে করে দিই যে এটাকে একটা নন কন্ডাক্টর দিয়ে এর আবরণ, তাহলে পৃষ্ঠটাকে নন কন্ডাক্টর দিয়ে ঢেকে দেওয়া এবং পিস্টন দিয়ে যদি আমি আটকে দিই, তাহলে দেখা যাবে কি সে সিস্টেমটা অর্থাৎ পরিবেশের সাথে কিছুই বিনিময় করতে পারতেছে না, এর মধ্যে দিয়ে তাপও যাচ্ছে না, আর শক্তি আর ভর উভয় বিনিময় করতে পারতেছে না, তাহলে সেটাকে বলা হয় পরস্পর বিচ্ছিন্ন একটা সিস্টেম। তাহলে আমরা এখানে তিন ধরনের সিস্টেম নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। তো তিনটার কাজ আলাদা। তো এখন আসি এর পরের টপিকে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার পরের টপিক, তাপগতিবিদ্যার সূত্র। তো তাপগতিবিদ্যার মধ্যে আমরা অনেক ধরনের সূত্র আছে, প্রায় 4টা সূত্র আছে, যদিও আমাদের বইয়ের মধ্যে প্রায় 2টা সূত্র পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আরেকটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তো এদের মধ্যে প্রত্যেকটা সূত্র একটা মিনিং মেনশন করে। আমরা নিউটনের সূত্রগুলোর মধ্যে দেখেছি যে নিউটনের প্রথম সূত্রটা জড়তা সম্পর্কে ধারণা দেয়, এরপর তৃতীয় সূত্র যেটা সেটা একটা বস্তু বল প্রয়োগে সেটা কি রকম হবে বা এর মোমেন্টামটা কিভাবে চেঞ্জ হবে সেটা একটা ধারণা পাই আমরা। ঠিক একইভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমাদের শক্তি সম্পর্কে একটা ধারণা দেয়, যে আমরা যদি কোনো একটা বস্তুতে যে টেম্পারেচার বা তাপটির যদি চেঞ্জ হয় তাহলে সেটা কি হবে বা সেটাতে কি পরিমাণ কাজ পাওয়া যাবে সেটা সম্পর্কে। আর দ্বিতীয় সূত্র মধ্যে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে পসিবল হবে আর কোন ক্ষেত্রে পসিবল হবে না, তো আমরা কিভাবে কাজটা পাবো, সেটা কি মানে 100% কি কাজ পাওয়া সম্ভব নাকি অসম্ভব সেই জিনিসটা। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের ক্লসিয়াসের ধারণাটা ছিল এরকম যে কোন বস্তুতে তাপ দেওয়া হলে তাপটা সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, অর্থাৎ কোন একটা বস্তুতে যদি আমরা তাপ দিই, যেটুকু তাপ দিব সেইটুকু তাপ কাজে রূপান্তরিত হবে, অর্থাৎ W equals W proportional Q, অর্থাৎ সম্পূর্ণ তাপ কাজে
তাপ কাজে রূপান্তর হবে কিউ প্রপোর্শনাল টু কিউ। তাহলে এখানে তাপ কাজের সমানুপাতিক, অর্থাৎ তাপকে কাজে রূপান্তর করা যাবে, আবার কাজকে পুনরায় তাপে রূপান্তর করা যায়, তাপ কাজের সমানুপাতিক হবে। যদিও আমাদের প্রথম সূত্রটা বাস্তব ক্ষেত্রে যদি পসিবল হয়, আর দ্বিতীয়টা পসিবল হয় না, অর্থাৎ আমরা কাজকে তাপে রূপান্তর করতে পারি না। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে যদি কোনো বস্তুতে আমরা তাপ দিই তাহলে সেখানে তাপটা সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয়। তাহলে সেটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এখন আমরা আসি সেটা আমাদের ব্রিফলি ডিসকাস করব। সো এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এখন আমরা প্রথম সূত্রের কিভাবে আমরা তাপটাকে কাজে রূপান্তর হবে বা কাজ পাবো সেটা আমরা আলোচনা করব। তো এখানের মধ্যে আমরা একটা প্রেসার কুকার দেখতেছি। প্রেসার কুকারের মধ্যে কিছু পরিমাণ পানি বা কিছু পরিমাণ পানি আছে। তো এটাকে যখন হিট দেওয়া হয়, বা এখানে একটা পিস্টন, এটা পুরোটা একটা পিস্টন। তো হিট দিলে কি হয়? হিট দিলে আমরা জানি যে যেহেতু এটা একটা ফ্রিকশনলেস অর্থাৎ ঘর্ষণবিহীন, সেহেতু সেটা কি করতে পারে? উঠানামা করতে পারে। তো যখন আমরা এখানে তাপ দিব, তো ভিতরের ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা বাড়বে। তো অভ্যন্তরীণ শক্তিটা ক্রমে যখন বাড়ে তখন আস্তে আস্তে কি হয়? দেখা যায় কি আয়তনের পরিবর্তন হয়। তো এখানে অভ্যন্তরীণ শক্তি মানে কি? অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে তাপমাত্রা। তো আমরা জানি প্রতিটা বস্তুতে একটা অভ্যন্তরীণ শক্তি আছে, অর্থাৎ যেটার বিনিময়ে সে কাজে রূপান্তর করতে পারে। সেটা হচ্ছে একটা, ধরে নিতে পারি সেটা একটা হিডেন প্রেসার যেটা পরিবর্তিত হতে পারে, যেটা কাজে রূপান্তরিত হতে পারে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তো এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে এর অর্থাৎ আয়তন V1 থেকে V2 তে উত্তীর্ণ হয়। তাহলে আমার আয়তনের পরিবর্তন এতটুকু হয়েছে, তার মানে সেখানের মধ্যে আমার কিছু পরিমাণ কাজ হয়েছে। তো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি যে তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হয়। অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে যদিও আমরা এই জিনিসটা কোনোভাবে ঠিক না, কারণ আমরা জানি যে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা কোনো বস্তুতে তাপ দিই, এই তাপটা দুইভাবে সঞ্চালিত হয়। একটা হচ্ছে এর অভ্যন্তরীণ শক্তি বাড়ার, আর একটা হচ্ছে কাজ। তাহলে আমরা তাপটাকে dq du প্লাস dw অর্থাৎ দুইভাবে পাই। একটা হচ্ছে তাপ, এটা হবে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, আর এটা হচ্ছে কাজের পরিমাণ। তাহলে এখন dq du প্লাস dw, তাহলে এখন আমাদের বুঝতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। dq যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে সিস্টেমের মধ্যে তাপ দেওয়া হচ্ছে, সিস্টেমে তাপ দেওয়া হচ্ছে। আর dq যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে সিস্টেম তাপ ছেড়ে দিচ্ছে। তাহলে এখন আমাদের ডিউ, আমরা জানি যে যখন তাপ দেব তখন কিন্তু এই পিস্টনটা দাগ খাবে, এই পিস্টনটাকে দাগ খাবে। তো দাগ খানোর ফলে কি হবে? ধাক্কানোর ফলে এর কাজে রূপান্তরিত হবে, অর্থাৎ এর সরণ হবে। তো সরণ হওয়া মানে হচ্ছে কাজে রূপান্তর হওয়া, তখন কিন্তু dw পজিটিভ হবে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আয়তন বাড়বে অর্থাৎ আয়তন যদি পজিটিভ হয় তাহলে কাজ পজিটিভ হবে। আবার আয়তন যদি, অর্থাৎ সেটা সিস্টেম নিজে থেকে কাজ করতেছে, আবার আয়তন যদি কমে তাহলে সেটা নেগেটিভ, তাহলে সেটা সিস্টেমের উপর কাজ করতেছি। কারণ পিস্টনটাকে যদি আমি প্রেসার ক্রিয়েট করি তাহলে সেটা আয়তন এমনিতেই কমে যাবে, তার মানে তখন সিস্টেম উপর কাজ করা হচ্ছে, সিস্টেমের উপর কাজ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যখন আয়তন বাড়ে তখন সিস্টেম নিজে থেকে কাজ করে, আবার যখন আয়তন কমে তখন সিস্টেমের উপর কাজ করা হচ্ছে। এরপর হচ্ছে ডিউ কখন পজিটিভ হবে? যখন আমরা একটা ডিকিউ যখন পজিটিভ হবে তখন ডিউ অলমোস্ট পজিটিভ হবে, অর্থাৎ তাপ দিলে, আমরা যদি বাইরে থেকে তাপ দিই
তাহলে এর অভ্যন্তরীণ শক্তি অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের ডিইউ পজিটিভ। আর যদি বাহির থেকে যদি তাপটা সরাই ফেলি তাহলে ডিইউটা কোনো মান পরিবর্তন হয় না, তখন ডিইউ এর মান নেগেটিভ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো আমরা যে তাপটা দিব তা সিস্টেমের উপর, সে তাপটা আমরা দুইভাবে পাবো, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আরেকটা হচ্ছে কাজ। আবার কাজের আরেকটা সংজ্ঞা আছে, কাজ dW = P dV। কারণ আমরা এখান থেকে বুঝতে পারতেছি dV মানে হচ্ছে আয়তনের পরিবর্তন, dV = V2 - V1, অর্থাৎ কতটুকু আয়তনের পরিবর্তন হচ্ছে সেটা আমরা dV দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে এখন একটা ম্যাথ সলভ করব। সো এখানে আমরা একটা ম্যাথ দেখতেছি, আর এই ম্যাথের মধ্যে আমাদের আছে যে কোন একটা সিস্টেমে 100 জুল তাপ দেওয়া হয়, সিস্টেমের 23 জুল তাপ অভ্যন্তরীণ শক্তি ব্যয় ব্যবহৃত হয়, আর সিস্টেমের উপর কর্তৃক সিস্টেম কর্তৃক প্রয়োগকৃত চাপ 5 মিটার কিউব হলে তাহলে সিস্টেমের পরিবর্তন হিসাব করো। তাহলে আমাদের 5 অ্যাটমসফিয়ার হলে সিস্টেমের আয়তন পরিবর্তন হিসাব করো। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? প্রথমত আমাদের প্রয়োগকৃত তাপ dQ = 100 জুল, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন dQ = 30 জুল। তারপর আমাদের চাপের মান P = 5 atmosphere, so dQ = du plus dW, বা dQ = du plus Pdv, so Pdv = dQ minus du, then এখান থেকে আমাদের dV = dQ minus du divided by P। তাহলে আমাদের ইকুয়েশনটা আসে dQ হচ্ছে 100 minus 30 divided by P এর মান 5, তাহলে 70 divided by 5 ক্যালকুলেশন করে যে মানটা আসে সেটা হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগকৃত একটা ম্যাথ সমাধান করলাম, আর বাকি ম্যাথগুলো তোমরা বই থেকে করে নেবে। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, আর তোমরা যারা আজকে ক্লাসটা করেছো সবাই আমাদের ডাইভার্সিটি এক্সপ্রেস চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সেই সাথে তোমাদের ফেসবুক পেজ আর বিভিন্ন গ্রুপের মধ্যে চ্যানেলটা শেয়ার করবা। আর অবশ্যই চেষ্টা করব পরের ক্লাসের মধ্যে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং বাকি টপিকগুলো আলোচনা করে। সবাই এই পর্যন্ত থাকবা, সুস্থ থাকবা, সবাই ঘরে থাকবা।